আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো এখন আজকের দিনে রান্নাবান্না করা হচ্ছে। এখানে আমি ধুন্দল আর আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে নিয়েছি। রান্নাটা আর শেয়ার করলাম না, শেষ পর্যায়ে মনে হলো যে আসলে আপনাদের সাথে একটু শেয়ার করেই তখনই আমি ক্যামেরা অন করলাম। তো আমার এই ধুন্দল রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে। আর এদিকে আমি রুই মাছের ডিম ভিজিয়ে রেখেছি। তো এই ডিমটা আমি কিভাবে রান্না করি আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তো রুই মাছের ডিমটা এখনো ভালো করে খুলেনি। এই ফাঁকে আমি একটু অন্য একটা রান্না করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে ভালো করে তেল গরম করে নিয়েছি। আর আমি আজকে রান্না করব কবুতরের বাচ্চা। আমার বাচ্চাদের জন্য কবুতরের বাচ্চার ঝোল রান্না করব। এটা গ্রাম থেকে আসার সময় আমার ননাস নিয়ে এসেছে আমার ছেলে মেয়ের জন্য। তো আমি চুলায় তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভাবলাম ওদের জন্য আজকে কবুতরের বাচ্চাগুলো ঝোল করে নিই। আসার পর থেকে আসলে এখনও রান্নাই করা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো পেঁয়াজটা এখন একটু স্বচ্ছ হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আর পেঁয়াজটা সবসময় কেন অন্যান্য মশলা দেওয়ার আগে আমি স্বচ্ছ হওয়া পর্যন্ত ভেজে নিই তার কারণটা বলছি। পেঁয়াজটা যখন আমরা কাঁচা থাকা অবস্থায় অন্যান্য মশলাগুলো দিয়ে দিই তখন কিন্তু এই পেঁয়াজটা আর গলতে চায় না, আবার বা অনেক সময় সেদ্ধ হতে চায় না, অনেকটাই আস্তে আস্তে থেকে যায়। তাই অন্য মশলাগুলো দেওয়ার আগে পেঁয়াজটাকে যদি একটু স্বচ্ছ করে নেন বা 2-3 মিনিট যদি শুধু পেঁয়াজটাকে ভেজে নেন তেলের মধ্যে, তারপরে অন্যান্য মশলাগুলো অ্যাড করলে সেক্ষেত্রে আর এই প্রবলেমটা হবে না। তো আমার পেঁয়াজটা যখন একটু স্বচ্ছ হয়ে উঠেছে এর মধ্যে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এই আদা রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম পানি। আমি কিন্তু রান্না করার সময় চুলার এক পাশে গরম পানি করে রেখে দিই, তা না হলে আমার কাছে মনে হয় রান্নার টেস্টটা অনেকটাই পানসে আসে। আসলে আমি যেভাবে অভ্যস্ত আর কি, গরম পানি ঝোলে দিয়ে রান্না করতে আমি অভ্যস্ত, আপনারা সবাই জানেন। তো আমি এর মধ্যে এক টুকরা আস্ত আদা ছিল সেটা উঠিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়েছি। যেহেতু এটা বাচ্চারা খাবে, আমরা খাবো না, আমার ননাসের মেয়ে খাবে আর আমার 2টা বাচ্চা খাবে। সো এর মধ্যে ঝাল দেওয়ার কোনো মানেই হয় না, তারা কিন্তু ঝাল খেতে পারবে না। তো আমি এই হলুদ আর মরিচের গুঁড়াটাকে তেলের সাথে একটু ভেজে নিয়েছি। এখন আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া জিরা গুঁড়া। এটা আমি কম করে দিব, বাচ্চারা খাবে, অতিরিক্ত মশলা না দেওয়াই ভালো। এখন ধনিয়া জিরা গুঁড়াকেও আমি আবারও তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নিচ্ছি। পর্যায়ে আমি 3টা এলাচ, এরপরে 3-4টা লবঙ্গ, এরপরে 2-3 টুকরা দারুচিনি, 2 থেকে 3টা তেজপাতা দিয়ে দিয়েছি। এটাই আমার গরম মশলা। এখন এই মশলাগুলোকেও আমি আবারও কষিয়ে নেব এই মশলাগুলোর সাথে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এই ঝোলের পানিটা পুরোপুরি শুকিয়ে মশলাটার থেকে তেলটা আলাদা হয়ে যাওয়া পর্যন্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো আমার মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা কবুতরের বাচ্চাগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে 2টা কবুতরের বাচ্চা ছিল। এরপরে মশলার সাথে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে এরপরে আমি ঝোল দিয়ে এগুলোকে রান্না করে নেব।
ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলা বলছে কবুতরের মাংসগুলা। আর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু মাংসের গা থেকে পুরোপুরি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি গরম পানির ঝোল দিয়ে দিব, দিয়ে এগুলাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি হচ্ছে কবুতরের মাংসের ঝোলের পানি দিয়ে দিয়েছি, এগুলো এখন সেদ্ধ হতে থাকবে। আর এই ফাঁকে কিন্তু আমি হচ্ছে আমার যে রুই মাছের ডিমগুলো আছে সেটাকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এখন এগুলোকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তো এই ফাঁকে হচ্ছে আমি মাছের ডিম ভুনা করার জন্য মশলাগুলোকে কষিয়ে নেব, আর ওইদিকে ওটা ঠান্ডা হলে আমি ওগুলোকে ব্লেন্ড করে আনবো মাছের ডিমটা। আমি হচ্ছে এগুলাকে আস্তে আস্তে রান্না করব না, মাছের ডিমটা আমি এইভাবে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে তারপরে এগুলাকে ব্লেন্ড করে এনে তারপরে ভুনা করি। আর এইভাবেই হচ্ছে আমার মা দাদিরা রান্না করতো, তা ওনারা তো আর ব্লেন্ড করতো না, ওনারা হচ্ছে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে এগুলাকে পাটায় বেটে নিত। তো আমি আজকে আমার দাদি যেভাবে মাছের ডিম রান্না করতো ঠিক সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমার দাদিরা হচ্ছে এই মাছের ডিমটাকে নারকেল বাটা দিয়ে রান্না করতো, সেম রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো তেল গরম হওয়ার পরে আমি এর মধ্যে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর তার সাথে স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়েছি। মাছের ডিম রান্না করতে হলে কিন্তু আপনাকে পেঁয়াজটা একটু বেশিই দিতে হবে, প্রায় ডাবল দিলে আরও বেশি ভালো। পেঁয়াজ কম হলে কিন্তু মাছের ডিমটা একটুও ভালো লাগবে না। তো পেঁয়াজগুলো যখন আমার স্বচ্ছ হয়ে এসেছে, এরপর আমি এর মধ্যে আদা রসুন দিয়ে দিব। আধা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা বাটা, আর আধা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রসুন বাটা। তো মাছের ডিমে কিন্তু অতিরিক্ত পরিমাণে মশলা ব্যবহার করা যাবে না, তাহলে মাছের ডিমের যে নিজস্ব একটা স্বাদ আছে সেটা কিন্তু আর থাকবে না। তো আমি এর মধ্যে রসুন দিয়ে দিয়েছি আধা চামচ পরিমাণ, আর আদা বাটাটা আমি এর মধ্যে হচ্ছে আধা চামচের থেকে একটু সামান্য বেশি দিয়েছি। তবে আমি পুরোপুরি 1 চামচ দিইনি, কারণ এই ধরনের রান্নাগুলোতে কিন্তু মশলাটা কমই ব্যবহার করতে হয়। তো আদা রসুনটাকে হচ্ছে আমি এখন পেঁয়াজের সাথে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, কাঁচা স্মেলটা যেন চলে যায়। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। যেহেতু হলুদ আমি মাছের ডিম সেদ্ধ করার সময়ও ব্যবহার করেছি, সেহেতু এখানে কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না। আর লাল মরিচের গুঁড়াটা আমি কালারটা জাস্ট একটু সুন্দর হওয়ার জন্য দিয়েছি, এটা ঝালের জন্য দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে ঝালের জন্য কিন্তু আমি কাঁচামরিচ চিড়ে দিয়েছি, তা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে ঝাল বের হবে। আর যে তরকারিটা নারকেল দিয়ে রান্না করা হয় সেখানে কিন্তু অতিরিক্ত ঝাল ব্যবহার করা হয় না, তাহলে কিন্তু নারকেলের বৈশিষ্ট্যটাই নষ্ট হয়ে যায়। মানে নারকেলের তরকারি কিন্তু সামান্য একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে, তো অতিরিক্ত ঝাল দিলে কিন্তু সেই স্বাদটা আর আসে না। এরপর আধা চামচ পরিমাণ ধনিয়া জিরা গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আর একটুখানি পানি দিয়ে দিয়েছি। এখন আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষিয়ে উপরে তেলটা ভেসে উঠবে, এই পর্যায়ে হচ্ছে আমি নারকেল বাটাটা দিয়ে দিয়েছি, আর নারকেলটা খুব ভালো করে মিহি করে বেটে নেওয়া হয়েছে। এই নারকেলটার সাথে আমি সামান্য একটু পানি দিয়ে আবারও এই মশলার সাথে নারকেলটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আসলে মাছের ডিমটা রান্না করতে পারলে অনেক অনেক বেশি মজার একটা খাবার কিন্তু, তবে সেটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে রান্না করতে হবে। আর যে কোনো রান্না একটু ধৈর্য সহকারে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আমরা যারা মানুষ আমরা কিন্তু খাবার ছাড়া কখনোই বাঁচি না। সো খাবারের জন্য একটু কষ্ট যদি করি তাহলে কিন্তু আমরা সর্বোত্তম খাবারটাই খেতে পারি। তো যেখানে যত বেশি কষ্ট সেখানে তত বেশি মিষ্ট, এটাই স্বাভাবিক। আমি একটু একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নেব।
নারকেলের সাথে মশলাটা কষে যখন তেলটা আবারও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে হচ্ছে আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা কিন্তু আমি পরে দিয়েছি, সবার আগে মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে হচ্ছে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখন টমেটো থেকে একটু পানি ছাড়বে আর টমেটোগুলোকে আমি হচ্ছে আমার এই দর্জির সাহায্যে একটু আস্তে আস্তে চেপে চেপে দিব যাতে একটু একটু গলে যায়। এতে করে একটা টক তারপরে হালকা মিষ্টি ভাব আসবে আমার এই রান্নাটাতে। তো আমি এখন মশলাটার সাথে টমেটোটাকে কষিয়ে নেব আর চেষ্টা করব আমার দর্জির সাহায্যে এগুলোকে একটু থেতো করে দিতে। এই পর্যায়ে হচ্ছে আমার টমেটোটার সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর হচ্ছে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি ব্লেন্ড করা মাছের ডিমটা দিয়ে দিয়েছি। সামান্য পানি দিয়ে আমি মাছের ডিমটা ব্লেন্ড করেছিলাম আর ব্লেন্ডারের জাগে কিন্তু যথেষ্ট ডিম লেগেছিল, তাই আমি একটু পানি দিয়ে হচ্ছে এই ব্লেন্ডারের জাগটা ধুয়ে সেই পানিটাও দিয়ে দিয়েছি। এই পর্যায়ে অনেক বেশি হলে কোনো সমস্যা নেই, একটু পরে কিন্তু সব কিছু শুকিয়ে এটা কিন্তু আবার কমে যাবে। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে একটানা নাড়াচাড়া করে পুরোপুরি ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত বা কষিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এই মাছের ডিমটা কিন্তু একটানা কাছে দাঁড়িয়ে নাড়াচাড়া করতে হবে, তা না হলে উপরে যতটাই ঝোল থাকুক না কেন নিচে দিয়ে কিন্তু লেগে যাবে। সো কেয়ারফুলি হচ্ছে এই রান্নাটা করতে হবে। এখন আমি ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর তার আগে হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এই পর্যায়ে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, লবণ আমরা আগেও ব্যবহার করেছি। আমার কাছে মনে হয়েছে সামান্য আরও একটু লবণ লাগবে, তাই আমি আবারও একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি পুরোপুরি ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন আমার মাছের ডিমটা কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে, মানে টোটাল ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর চারদিক থেকে একটু একটু তেলও বের হয়ে গিয়েছে, সেটা হয়তো বা দেখা যাচ্ছে না। এর মধ্যে আমি এখন হচ্ছে গরম পানির ঝোল দিয়ে দিব আবার এটাকে রান্না করে নেওয়ার জন্য। তার আগে হচ্ছে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এই ডিমটাকে আপনি যত সুন্দর করে কষাবেন খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এখন আমি গরম পানির ঝোল দিয়ে দিয়েছি আর এই ঝোলটা আমি আমার পরিমাণে পর্যন্ত আসা পর্যন্ত আমি এগুলাকে শুকিয়ে নেব যতটুকু আপনারা রাখতে চান। আর আমি আজকে হচ্ছে একটু শুকনো শুকনো করে এই ভুনাটা করব। আর আপনারা চাইলে লাস্ট পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন, এতে করে কিন্তু স্বাদ হাজার গুণে বেড়ে যাবে, বাট আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। তো এই তো আমার মাছের ডিমটা কিন্তু ভুনা করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ঠিক কতটা লোভনীয়। আর তার সাথে হচ্ছে কবুতরের মাংস ঝোলও হয়ে গিয়েছে আর দুন্দুল তরকারি তো আগে হয়ে গিয়েছে। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব। নতুন আরও একটা ব্লগ দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।